আসসালামু আলাইকুম। তোমরা যারা সেকেন্ড টাইমার মানে এইচএসসি ২৫ তোমাদের চয়েস লিস্টের একদম ১ম দিকে থাকে সাস্টের নাম। তো আজকে আমরা সাস্টের যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করব সবার এই গাইডলাইনটা কাজে লাগবে। যেহেতু আমি সাস্টে পড়তেছি এখন, কাজেই সাস্টের এনভায়রনমেন্ট এবং সাস্টের টিচারদের সাইকোলজি সবকিছুকে কোলাবোরেট করে সবকিছুকে কম্বিনেশন করে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা ৩ টে স্টেপে আমাদের গাইডলাইনটাকে আমরা সাজাবো। নাম্বার 1 প্রথমে যে কাজটা করতে হবে, তুমি তোমার যেদিনই প্রিপারেশন তুমি শুরু করো, সেই দিন থেকে তুমি ৩ বা ৪ দিন হাতে সময় নিবা। এই সময় তুমি কি করবা? তুমি ১ম বার যখন ভর্তি পরীক্ষা দিয়েছো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেই কারণে তোমার চান্স হয় নাই বলে তোমার মনে হচ্ছে এখন, ওই সকল কারণ তুমি লিখে ফেলবা একটা নোটে। এবং একই সাথে তোমার যে ভুলগুলা অ্যাডমিশন সিজনে তুমি করেছো, তোমার মনে হচ্ছে যে ওই ভুলগুলার জন্য আমার চান্স হয় নাই, এই ভুলগুলা তুমি এখন নোট ডাউন করে ফেলবা। এবং এই যে নোটটা তুমি করবা, এটাকে এমন একটা জায়গায় তুমি ঝুলিয়ে রাখবা বা এমন একটা জায়গায় সেটাকে প্লেস করবা, যেন তো প্রতি মুহূর্তে তুমি সেটা দেখতে পারো। তাহলে তোমার ব্রেইনের মধ্যে একটা প্রতি মুহূর্তে একটা সিগনাল যাবে যে এই কারণে চান্স হয় নাই বা এই ভুলের জন্য চান্স হয় নাই। সো তুমি ব্রেইনটা তোমার ওইরকম ট্রেন্ড হয়ে যাবে এবং পরবর্তীতে এই ভুলগুলা করার সম্ভাবনাটাও কমে আসবে। এবং তুমি সবসময় একটা ফ্ল্যাশব্যাক পাবা যে আচ্ছা ওই ভুল করছিলাম এডমিশন টেস্টে, এই জন্য আমার আজকে এই অবস্থা। তাই না? কাজেই তোমার মধ্যেও একটা কিন্তু প্রেরণা যোগাবে। তাই তো? আচ্ছা, নাম্বার 2 তোমাকে যে কাজটা করতে হবে, এই কাজটা তুমি করে ফেললা যে তোমার ভুলগুলো আইডেন্টিফাই করে ফেললা এবং এনশিওর করবা যে অ্যাডমিশন সিজনের পুরোটা সময় যেন এই ভুলগুলা কোনোভাবে রিপিট না হয়। ওকে? নাম্বার 2 নাম্বার 2 হচ্ছে আমরা কোয়েশ্চন ব্যাংক এনালাইসিস করব। ১ম বার অবশ্যই কোয়েশ্চন ব্যাংক এনালাইসিস করেছো অথবা কোনো একটা ভাই বা কোনো একটা বইয়ের কোয়েশ্চন ব্যাংক এনালাইসিস দেখেই পড়ছো, তাই না? একদম তো আর কোয়েশ্চন ব্যাংক এনালাইসিস না করে কেউ তো পড়ে না। তুমি যদি না পড়ে থাকো তাহলে তুমি এটা ভুল করছো। এজন্য তোমাকে এইবার কোয়েশ্চন ব্যাংক এনালাইসিস করতে হবে। কেমন? যদি আগে করে থাকো তাও এবার করতে হবে। কোয়েশ্চন ব্যাংক এনালাইসিস করবা, করে তুমি কি করবা? আচ্ছা, কোয়েশ্চন ব্যাংক এনালাইসিস কিভাবে করতে হয় এটা কিন্তু আমার একটা চ্যানেলে ভিডিও আছে, সেপারেটলি ভিডিও আছে। ওইটা তুমি দেখে ফেলবা। এখন তুমি কোয়েশ্চন ব্যাংক এনালাইসিস করবা। এনালাইসিস করার পরে তুমি দেখবা একটা চ্যাপ্টার থেকে খুব বেশি টপিক থেকে কোয়েশ্চন আসে না। চ্যাপ্টার যদি বড় হয় তাহলে ১৮ থেকে ২০টা কোয়েশ্চন আসবে, ২০টা টপিক থাকবে। যেমন অর্গানিক কেমিস্ট্রি থেকে। বা চ্যাপ্টার যদি মডারেট লেভেলের হয় তাহলে তোমার দেখা যাবে ১৫ থেকে ১২ থেকে ১৫টা টপিকের মধ্যেই কোয়েশ্চন, মানে এর বাইরে আসে না কোয়েশ্চন। এর মধ্যেই কোয়েশ্চন হয়ে যায়। সো তুমি ওই টপিকগুলা আইডেন্টিফাই করবা এবং এর মধ্যে সবচেয়ে ফ্রিকোয়েন্টলি যে টপিকগুলোতে কোয়েশ্চন আসে, তুমি এগুলার ভিতরে একদম গভীরে গিয়ে পড়াশোনা করবা। এখন পড়াশোনা করার ক্ষেত্রে তুমি অনেক সময় বুঝতে পারবা না যে কতটুকু ভিতরে যেতে হবে, কতটুকু গভীরে গেলে তোমার জন্য সেফ। অনেক সময় এগুলো বুঝতে পারো না। এজন্য তোমার দরকার একজন অভিজ্ঞ মেন্টর। অফলাইনে তুমি এরকম পাবা না। কারণ অফলাইনের যে অ্যাডমিশন ক্লাসগুলো এগুলো খুবই প্রফেশনাল টাইপের হয়। বাইরে আসবে, ক্লাস নেবে, চলে যাবে। খুবই প্রফেশনাল রিলেশনশিপ তোমার সাথে মেইনটেইন করবে। এখানে কিন্তু তুমি ওনাদেরকে অতটা ফ্লেক্সিবল পাবা না। যদি এক্সেপশন কেউ থাকে, থাকতে পারে। বাট নরমালি বাইরে খুব প্রফেশনাল হয়ে থাকে। কাজেই তুমি ওইখানে ফ্লেক্সিবল মানে টিচার পাবা না। এজন্য তোমার প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবা না। এজন্য তোমার দরকার একজন অভিজ্ঞ মেন্টর, সেটা অনলাইনে হলে ভালো হয়। এখন তুমি যদি একজন ভালো মেন্টর খোঁজো বা ভালো একজন টিচার খোঁজো বা তোমার যদি মনে হয় যে তুমি সাস্টের কারো কাছে পড়বা, সেক্ষেত্রে তুমি আমাকে বেছে নিতে পারো। তুমি কেমিস্ট্রি যদি পড়তে চাও আমাকে আমার যে প্রাইভেট ব্যাচ আছে সেখানে তুমি পড়তে পারো। সেখানে পড়লে আমরা একদম হোম টিউটর যেরকম তোমাকে পড়াই, আমরা ওইরকমই সেখানে পড়াই। কাজে তুমি আমার সাথে যুক্ত হতে পারো। যুক্ত হলে ইনশাআল্লাহ তোমার কেমিস্ট্রি সংক্রান্ত যত প্রকার সমস্যা আছে এবং যতটুকু গভীরে গিয়ে তোমার কেমিস্ট্রি পড়ানো দরকার সাস্টের জন্য, ইভেন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের জন্য, আমরা সব কিছু সুন্দর করে এখানে কভার করে দেবো একদম ডিটেলসে। কাজে তুমি যদি কেমিস্ট্রি নিয়ে সাফার করে তুমি আমার এখানে যুক্ত হতে পারো। সো আমার এখানে যুক্ত হওয়া কীভাবে, সে আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট নক দিবা, পরবর্তী বিষয়গুলো তোমাকে আমি বলে দেবো। নাম্বার 2, আমরা এই পর্যন্ত কী করলাম? ভুলগুলো আইডেন্টিফাই করলাম, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলাম এবং ক্লাস করবো আমরা কোথাও কোনো একটা অনলাইনে কোর্সে। ক্লাস করে আমরা আমাদের একদম ওই টপিক সংক্রান্ত আমাদের গভীর নলেজটা আমরা কী করব? অর্জন করব। তাহলে যেহেতু সাস্টের পরীক্ষা দিচ্ছ, এখানে কিন্তু কোয়েশনগুলো কী হয়? ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের হয়ে থাকে। কাজে তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যেই কনসেপ্টগুলো তুমি আইডেন্টিফাই করছো ইম্পর্টেন্ট হিসেবে, ওইগুলোর ভিতরে যাওয়া, ভিতরে গিয়ে পড়াশোনা করবা এবং ওইগুলাকে আরও ঝালাই করার জন্য, নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য তো কী করতে হবে? তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন আসো ৩ নাম্বার স্টেপে প্র্যাকটিস করতে হবে। তুমি এডমিশন সিজনে অ্যাজ মোর অ্যাজ পসিবল প্র্যাকটিস করতে পারো, এটা তোমার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে। তুমি প্র্যাকটিসের ক্ষেত্রে কোন সিকোয়েন্স ফলো করবা? প্রথমেই তোমাকে ভার্সিটি এ ইউনিটের যে কোয়েশ্চন ব্যাংক পাওয়া যায়, জেনারেল কোয়েশ্চন ব্যাংক, এটা তোমাকে সলভ করতে হবে।
আগে যদি করে থাকো তাও এখন করতে হবে, কারণ যত বেশি একটা সেম জিনিস পড়বা তোমার স্পিড তত বেশি বাড়বে, অ্যাকুরেসিটাও বাড়বে। ওকে, ভার্সিটি ইউনিক কোয়েশ্চন ব্যাংক পড়বা। নাম্বার 2 হচ্ছে ভার্সিটি ইউনিক কোয়েশ্চন ব্যাংক শেষ করে ফেললে সাস্টের এ ইউনিটের বি ইউনিটের কোয়েশ্চন ব্যাংক তোমাকে সলভ করে ফেলতে হবে। নাম্বার 3 হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যে কোয়েশ্চন ব্যাংক পাওয়া যায় সেখানে যে এমসিকিউ থাকে ওইটা তোমাকে সলভ করে ফেলতে হবে। 3টা স্টেপগুলো তোমার হাতে পর্যাপ্ত সময় আছে, আর যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমার জন্য মঙ্গল। হুবহু কমন পাবা, অথবা টাইপ কমন পাবা, অথবা কনসেপ্ট কমন পাবা, অথবা যদি কোনো কিছু নাই পাও তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমার অ্যাকিউরেসি লেভেলটাও বাড়বে, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সাস্টের জন্য খুবই প্রয়োজনীয়। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক শেষ করার পরে তোমার লেভেলটা কিন্তু এখন একটু উপরে, তোমাকে এখন যেতে হবে একটু কঠিন দিকে। তুমি কী করবা, উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যেই কনসেপ্ট বুক প্রোভাইড করে ওই কনসেপ্ট বুক এবং প্র্যাকটিস বুকের যেই এমসিকিউগুলো থাকে ওইগুলো তুমি সলভ করবা। এগুলো করার পর ভাই তোমার আসলে আর কোনো কিছু দরকার নাই। তাও যদি তোমার মনে হয় আরও তুমি একটু পড়াশোনা করবা, আরও হাতে টাইম আছে, আরও একটু তোমাকে আরও তুমি উপরে নিয়ে যাবা, তখন তুমি চেষ্টা করলে কী করতে পারো, তুমি ওই যে আমাদের মেইন বুক আছে, যদিও মেইন বুকের কোয়েশ্চেনগুলো খুব সহজ হবে তোমার, কারণ তুমি এর মধ্যে অনেকগুলো হাই লেভেলের কোয়েশ্চেন তুমি ফেস করে আসছো, তাও তুমি আরও নিজেকে কী করা শানিত করার জন্য তুমি মেইন বুকের বিভিন্ন 3-4টা মেইন বুক আছে, বিভিন্ন পপুলার যেমন হাজারি স্যারের বই, তারপর গুহ স্যারের বই, এগুলো তুমি এমসিকিউগুলো সলভ করতে পারো। সো আমার মনে হয় এইগুলো যদি করে ফেলতে পারো, বিশেষ করে উদ্ভাসের বইগুলো পর্যন্ত যদি তুমি যেতে পারো, তোমার কিন্তু ইনশাল্লাহ চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো লাস্টলি যদি আমরা আমাদের প্রিপারেশনটাকে একটা পূর্ণতা দিতে চাই, আমাদেরকে মডেল টেস্ট দিতে হবে। সবচেয়ে ভালো হয়, আমি প্রেফার করব অফলাইনে যে মডেল টেস্টগুলো হয়, বিশেষ করে উদ্ভাস টাইপের যে বড় বড় কোচিং সেন্টারগুলোর বড় বড় এনভায়রনমেন্টে যে পরীক্ষাগুলো হয় এগুলো ফেস করার জন্য। এগুলো ফেস করলে তুমি অনেকটা রিয়েল এক্সাম হলের ফিলটা তুমি পাবা। সো বেশি বেশি এক্সাম দিতে হবে এই সময়গুলোতে, তাহলে তোমার পরীক্ষা হলের সাথে যে অ্যাডজাস্টমেন্ট সেটা তৈরি হবে। পরীক্ষার হলে যে সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে আননোন কোয়েশ্চেন ফেস করতে হয়, কীভাবে দ্রুত কোয়েশ্চেন সলভ করতে, এই সমগ্র এক্সাম হল টেকনিকগুলো তুমি মানে অর্জন করতে পারবা পরীক্ষা দেওয়ার মাধ্যমে। সো এই কয়েকটা স্টেপ, খুবই সিম্পল কথাবার্তা বলছি, খুবই কমন কথাবার্তা বলছি, বাট এর বাইরে তোমার আসলে কিছু করার নাই।